প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্বে আমাদের আলোচনার বিষয় জোড়াসাঁকো নাট্যশালা। 1865 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে এই জোড়াসাঁকো নাট্যশালা প্রতিষ্ঠিত হয় এক মহা সমারোহের মধ্য দিয়ে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাড়িতে তার মেজ পুত্র গিরীন্দ্রনাথের 5 নম্বর বাড়িতে মূলত এই নাট্যশালাটি তৈরি হয়। আর এই প্রতিষ্ঠার মহা উদ্যোগ নেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় ও গুণেন্দ্রনাথ ঠাকুর, মূলত এই 3 জন। এই গুণেন্দ্রনাথ ছিলেন গিরীন্দ্রনাথের ছোট ছেলে এবং জ্যোতিরিন্দ্রনাথের খুড়তুতো ভাই। যাই হোক, মোটামুটি বলা যায় ঠাকুরবাড়ির আত্মীয় পরিজন এবং ঠাকুরবাড়ির লোকজনদের দ্বারাই এই জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠিত হয় বলা যায়। তো ঠাকুরবাড়ির নাটকের ঐতিহ্য, উৎসাহ ও চেষ্টার মধ্য দিয়ে জোড়াসাঁকো নাট্যশালা প্রতিষ্ঠিত হয়। নাট্য প্রযোজনা, নাট্য নির্বাচন প্রভৃতির জন্য এই জোড়াসাঁকো নাট্যশালার ক্ষেত্রে একটি কমিটি তৈরি করা হয়, যে কমিটিটি ছিল 5 জনের। এই 5 জন থাকার জন্য কমিটির নাম হয় কমিটি অফ 5। এই কমিটিতে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গুণেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণবিহারী সেন, অক্ষয় চৌধুরী ও যদুনাথ মুখোপাধ্যায়। এই 5 জন। এদের মধ্যে কৃষ্ণবিহারী সেন ছিলেন প্রখ্যাত নাট্য শিক্ষক। এই কৃষ্ণবিহারী সেন এর আগে বিধবা বিবাহ নাটকে পড়ুয়ার ভূমিকায় অভিনয় করে প্রচণ্ড খ্যাতি অর্জন করেছিলেন, অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এরা ছাড়া 2 বাড়ির প্রত্যেকেই কোনো না কোনোভাবে যুক্ত থেকে এই অভিনয়ের ব্যাপারে সাহায্য করেন। কলকাতার তখনকার ধনী বাড়ির শখের নাট্যশালায় অভিনয়ের যে ধুম পড়েছিল, যে উৎসাহ দেখা গিয়েছিল, ধনী বা বড় লোকের বাড়িতে অভিনয়ের, জোড়াসাঁকো নাট্যশালা তার থেকে একটু আলাদা ছিল, পৃথক ছিল। এই জোড়াসাঁকো নাট্যশালায় ইংরেজি থিয়েটারের আদলের সঙ্গে দেশীয় রীতির মিশ্রণে নাট্য উপস্থাপনার চেষ্টা করা হয়। অর্থাৎ ইংরেজি থিয়েটার এবং বাংলা থিয়েটারের মিশ্রণে এই জোড়াসাঁকো নাট্যশালায় নাট্য উপস্থাপনা করা হয় বলা যায়। দেশীয় যাত্রারীতির পরিশোধন করে, পরিশ্রুত করে বিলিতি থিয়েটারের মধ্যে বা বিলাতি থিয়েটারের মধ্যে তাকে ফেলে অভিনয়ের চেষ্টা এখানে দেখা যায় এই জোড়াসাঁকো নাট্যশালায়।
ঠাকুরবাড়িতে এর আগে 3 দিন ধরে যাত্রানুষ্ঠান হয়েছিল এবং তার বিবরণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে আমরা জানতে পারি। তবে সেখানে সাধারণ লোকের বা সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের ভিড় বেশি ছিল। এদের নাট্যশালার অভিনয়ে ওই নিম্ন রুচির যাত্রাকে উন্নত করে থিয়েটারের প্রেক্ষাপটে স্থাপন করাই প্রধান উদ্দেশ্য ছিল বলা যায়। এক কথায় নিম্ন শ্রেণীর যাত্রাকে উন্নত মানের থিয়েটারের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই জোড়াসাঁকো নাট্যশালার প্রধান উদ্দেশ্য ছিল। 1865 সালের মাঝামাঝি সময়ে অভিনয় করা হয় মধুসূদনের কৃষ্ণকুমারী নাটক এবং তারও কিছুদিন পরে অভিনীত হয় এই মাইকেলের একেই কি বলে সভ্যতা নামক বিখ্যাত এক প্রহসন, যার অভিনয়ের বিস্তারিত খবর পাওয়া না গেলেও এটুকু জানা যায় যে দুটি অভিনয়ই মধুসূদনের এই কৃষ্ণকুমারী এবং একেই কি বলে সভ্যতা নাটক দুটির অভিনয়ই খুব উচ্চাঙ্গের হয়েছিল, উন্নত মানের হয়েছিল, উৎকৃষ্ট মানের হয়েছিল। শুধু তাই নয়, এই অভিনয়ে ঠাকুরবাড়ির অনেকেই অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ কৃষ্ণকুমারীর মাতা প্রথম নাটকটিতে এবং দ্বিতীয় প্রহসনটিতে অর্থাৎ একেই কি বলে সভ্যতা প্রহসনে পুলিশ সার্জেন্টের ভূমিকায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন। তবে কিছুদিন পরে অভিনয়ের জন্য এই জোড়াসাঁকো নাট্যশালার উদ্যোক্তারা তাদের মনোমতো নাটক না পেয়ে, পছন্দ মতো নাটক না পেয়ে অভিনয় উপযোগী এবং লোকশিক্ষার উপযুক্ত নাটক অনুসন্ধান করতে থাকেন, খোঁজ করতে থাকেন। অবশেষে বহুবিবাহ হিন্দু মহিলার দুরবস্থা এবং পল্লী গ্রামস্থ জমিদারের অত্যাচার বিষয়ে নাটকের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন দেখে রামনারায়ণ তর্করত্ন নাটক লিখে দিতেও রাজি হন এবং বহু বিবাহর বিষয় নিয়ে নবনাটক রচনা করে দেন। এবং এই নবনাটক মুদ্রিত হয়ে প্রকাশও পেয়েছিল 1866 খ্রিস্টাব্দের মে মাসের দিকে। এই নাটকের জন্য নাট্যশালার কমিটি এই নাট্যকারকে অর্থাৎ রামনারায়ণ তর্করত্নকে একটি রৌপ্য পাত্রে 200 টাকা পুরস্কার দেন। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্যারীচাঁদ মিত্র। নবনাটক অভিনয়ের সময়ে ঠাকুরবাড়ির বড়রা যোগদান করেছিলেন। গুণেন্দ্রনাথের দাদা অর্থাৎ গণেন্দ্রনাথ এর প্রধান দায়িত্ব নেন। তৎকালীন সময়ের শ্রেষ্ঠ পটুয়াদের দিয়ে এই থিয়েটারের দৃশ্যপট অঙ্কন করানো হয়েছিল। মঞ্চের সামনের দিককার
যবনিকা পর্দায় রাজস্থানের ভীমসিংহের সরোবর তটস্থ জগমন্দির প্রাসাদ অঙ্কিত হয়। কম বেশি প্রায় 6 মাস ধরে এই নাটকটির মহড়া চলে, অভিনয় চলে। শেষমেশ নবনাটকের প্রথম অভিনয় হয়েছিল 1867 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি। এই অভিনয়ে অনেক ঠাকুরবাড়ির গুণীজনরা অংশগ্রহণ করেছিলেন। নবনাটক নাটকটি এই জোড়াসাঁকো নাট্যশালায় এক এক করে 9 বার অভিনীত হয়েছিল এবং প্রত্যেক অভিনয়েই গণ্যমান্য ব্যক্তিগণ ও সম্ভ্রান্ত শিক্ষিত আত্মীয়বর্গ উপস্থিত থাকতেন সগৌরবে। আর এইসব অভিনয়ে বেশিরভাগ অভিনেতারা ছিলেন ঠাকুরবাড়ির লোকজন এবং তাদের আত্মীয় পরিজন এবং তাদের নিকট বন্ধুগণ। এই নাটকের বন দৃশ্যে দৃশ্যপটের সামনে তরুলতা এবং তাতে জীবন্ত জোনাকি পোকা ধরে নিয়ে এসে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছিল প্রাকৃতিক দৃশ্যকে ফুটিয়ে তোলবার জন্য। অন্য অনেকের মতো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও জানিয়েছেন যে অতি সুন্দর ও সুশোভন এই দৃশ্যকে দূর থেকে দেখলে বাস্তব বনের মতোই মনে হতো। তাছাড়া সূর্যাস্ত ও সন্ধ্যার দৃশ্যগুলিও মনোহর হয়েছিল শোনা যায়। এই নাটকের প্রথম অভিনয়ে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন স্বয়ং উপস্থিত ছিলেন এবং সুন্দর অভিনয় দর্শনে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। শেষে সর্বাঙ্গীন সাফল্যের জন্য নাট্যশালার উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছিলেন নাট্যকার। নবনাটকের অভিনয় এতই উচ্চাঙ্গের হয়েছিল, এতই উন্নত মানের হয়েছিল, উৎকৃষ্ট মানের হয়েছিল যে পরবর্তীকালের অভিনেতা অর্ধেন্দুশেখর মুস্তাফি পরে বলেছিলেন যে এই অভিনয় দেখেই তার অভিনয় সম্বন্ধে যা কিছু দেখবার, যা কিছু শোনবার, যা কিছু জানবার বাকি ছিল তার স্বাদ পূর্ণ হয়ে গেছে। পরবর্তী সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা ও একজন প্রথম শ্রেণীর অভিনেতা ও পরিচালকের এই মুগ্ধতা, এ কথা জোড়াসাঁকো নাট্যশালার উপস্থাপনার কৃতিত্বকেই বহুগুণে উজ্জ্বল করে তুলেছিল। 1868 খ্রিস্টাব্দে বিজ্ঞাপনের উত্তরে আরও একটি নাটক রচনা করে বিপিন বিহারী সেনগুপ্ত 200 টাকা পুরস্কার পান। হিন্দু মহিলা নাটকটি অবশ্য এখানে অভিনীত হয়নি, কারণ তার আগে এই নাট্যশালার অভিনয় বন্ধ হয়ে গিয়েছিল। জোড়াসাঁকো নাট্যশালা প্রতিষ্ঠিত হয় এদেশে শখের থিয়েটারের ঠিক জোয়ারের সময়। ধনী বাঙালির প্রসাদ মঞ্চের সঙ্গে এই নাট্যশালার পার্থক্য এইখানে যে এখানে বাড়ির সকলে যুক্ত হয়ে অভিনয় করত এবং শুধুমাত্র আমোদ প্রমোদ বা রাজবাড়ির জৌলুস দেখানোই এদের মুখ্য উদ্দেশ্য ছিল না। পাশ্চাত্য নাট্যরীতির সঙ্গে ভারতীয় নাট্যরীতি
এবং বাংলার নিজস্ব দেশজ নাট্য রীতির সংমিশ্রণ ঘটিয়ে নাট্য উপস্থাপনা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে একটা নতুন নাট্যধারা সৃষ্টির প্রয়াস, চেষ্টা, লক্ষ্য এখানে দেখা যায়। আবার এই সময়কালেই ঠাকুরবাড়িতে বিখ্যাত হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়ে জাতীয়তাবোধের উদ্বোধন ঘটায়। এখানেই জোড়াসাঁকো নাট্যশালাটির বিশেষত্ব। তবে কিছুদিনের জন্য জোড়াসাঁকো নাট্যশালাটি বন্ধ হয়ে গেলেও পরবর্তীকালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় 1867 খ্রিস্টাব্দে অলীকবাবু নাটকের অভিনয়ের মাধ্যমে এই জোড়াসাঁকো নাট্যশালা পুনর্জীবিত হয়ে ওঠে। এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রধান উদ্যোগী হয়েছিলেন। সে এক ব্যাপক ও বিচিত্র ইতিহাসের সূত্রপাত হয়েছিল এবং রবীন্দ্রনাথের থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনাও ঘটেছিল। যাই হোক, ধনী বাঙালির প্রসাদ মঞ্চে নাটকাভিনয়ের উৎসাহে জোড়াসাঁকো নাট্যশালা সামিল হলেও এদের নাট্যপ্রাণতার মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। শুধু ধনী বাড়ির জাঁকজমক বা জৌলুস দেখানো বা নতুন ধরনের আমদানিকৃত আমোদ প্রমোদের পসরা সাজানো নয়, নতুন ভাবনায় ভাবিত নাট্যাভিনয়ের উদ্যম ও প্রয়াস এই থিয়েটারে লক্ষ্য করা যায়। বিদেশি নাট্যাভিনয়কে সরাসরি গ্রহণ না করে দেশীয় যাত্রারীতি এবং পাশ্চাত্য নাট্যাভিনয় রীতিকে মিশ্রণের মাধ্যমে একটি নতুন নাট্যরীতি সৃষ্টির চেষ্টা জোড়াসাঁকো নাট্যশালার গোড়া থেকেই দেখা যায়। মঞ্চসজ্জা ও দৃশ্যসজ্জাতেও জাঁকজমক প্রত্যাহার করে বাস্তবানুযায়ী করার প্রত্যাবর্তনা বা উৎসাহ এখানে দেখা গিয়েছিল। ধনী বাড়ির নাট্যাভিনয়গুলিতে হাস্যরসাত্মক, সমাজ সমস্যামূলক কিংবা পৌরাণিক নাটকের ব্যবহার বেশি দেখা যায়। তাছাড়া এখানেই এই জোড়াসাঁকো নাট্যশালাতেই প্রথম ট্র্যাজেডি নাটকের অভিনয়ের ব্যবস্থা করা হয়। আবার ভবিষ্যতের সমাগত নাট্যকার প্রখ্যাত রবীন্দ্রনাথের নবাগত সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছিল এই জোড়াসাঁকো নাট্যশালা। কারণ এই জোড়াসাঁকো নাট্যশালার হাত ধরেই রবীন্দ্রনাথের নাটকে হাতে খড়ি হয়। আবার জোড়াসাঁকো নাট্যশালার সংস্কৃতি, জাতীয়তাবোধ এবং উচ্চ শিল্প মনস্কতা সর্বাংশে এখানে কাজ করেছিল। তাছাড়া ঠাকুরবাড়ির প্রায় সকলেই নাট্যাভিনয়ের নানান কাজে, থিয়েটারের নানান কাজে উৎসাহের সঙ্গে সকলে অংশগ্রহণ করেছিল। তাই বলা যায় সব দিক থেকেই একটি শুদ্ধ, একটি স্নিগ্ধ ও শিল্প রুচিসম্মত নাট্যাভিনয়ের প্রকল্প হিসাবে জোড়াসাঁকো নাট্যশালা বাংলা থিয়েটারের ইতিহাসে স্মরণীয় হয়েছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, একথা অবলীলাক্রমে বলা যায়। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই ভালো থেকো।